আমি ইন্দ্রাণী ঘোষ কৃষি সাহিত্য নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিশ্ব প্রকৃতির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববাসীকে প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। তার প্রয়াণের ৮ দশক পরেও আমরা সে শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। আজ বিশ্ব পরিবেশ দিবসে তাঁকে ও ভারতবর্ষের ইকোলজির প্রবক্তা ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষকে স্মরণ করে ইকোসিস্টেম নিয়ে বক্তব্য রেখেছেন অর্থনীতিবিদ ও পরিবেশকর্মী মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা। নমস্কার, আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন 2021। আজকের এই দিনটিতে বড় বেশি মনে পড়ে আমাদের প্রকৃতির কবি, বিশ্ব প্রকৃতির কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথকে। কেননা তাঁরই লেখা দিয়ে আমাদের শৈশব শুরু হয়েছে। তার সেই বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায় ইত্যাদি। সেই যে সহজ পাঠ, প্রকৃতির পড়া, সেই পড়া দিয়ে আমাদের শুরু হয়েছিল। তার সেই সহজ পাঠের মেঘের খেয়াল, আকাশের ময়দানে বাতাসের ভরে, ছোট বড় সাদা কালো কত মেঘ চড়ে, কিংবা তার সেই বর্ষার কবিতা, বর্ষা আর থামে না, 7 দিন সূর্য দেখা যায়নি, মাঝে মাঝে ঘূর্ণিঝড় বইছে, খানাখন্দ জলে ভর্তি হয়ে গেছে, সুবর্ণরেখা নদীতে হু হু করে জল বাড়ছে, জলের গর্জন দুর্দান্ত। আর 100 বছর পরে আমরা সেই ঘূর্ণিঝড় দেখছি, সুবর্ণরেখার নদীতে ঘূর্ণিঝড় দেখছি, আমরা আমফান দেখছি, আমরা ইয়াস দেখছি। রবীন্দ্রনাথের সেই যে পরিবেশ এবং প্রকৃতি নিয়ে শিক্ষা, সে শিক্ষার মাঝে আরেকটি শব্দ ছিল যেটা আগে আমরা কেউ জানতাম না। এখন সেটার নাম হয়েছে বাস্তুতন্ত্র। যদিও বাস্তুতন্ত্র বাংলা শব্দটা সঠিক শব্দ নয়, এর আসল শব্দটা ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ যেমন বললেন যে প্রকৃতপক্ষে ইকোসিস্টেম শব্দটা বাংলাতে ব্যবহার করাই ভালো। ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ এই ইকোসিস্টেম আমাদের সারা ভারতবর্ষে, বিশেষ করে কলকাতায় এবং কলকাতার পূর্ব কলকাতা জলাভূমিতে এই ইকোসিস্টেম ভাবনাটা সবাইকে জানিয়েছেন। এটা আমরা কেউ জানতাম না। সে সময়ে 1960-এর দশকেও এটা জানা ছিল না। ধ্রুবজ্যোতি ঘোষ প্রথম এই বিষয়টা নিয়ে গবেষণা করেন। 70-এর দশকের শেষে তার গবেষণাপত্র বেরো এবং তারপরে 80-র দশক থেকে সেই যে উনি শুরু করলেন ইকোসিস্টেম, সারা বিশ্বকে জানালেন যে পূর্ব কলকাতা জলাভূমির ইকোসিস্টেম স্বতন্ত্র সিস্টেম, এটা পৃথিবীতে অন্য কোনো দেশে নাই। এই ইকোসিস্টেম নিয়ে ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ কি শিখিয়েছেন, সময়টা 2014-15 হবে। আমরা তখন সবুজ মঞ্চের পক্ষ থেকে এবং নাগরিক মঞ্চের পক্ষ থেকে পরিবেশ নিয়ে কাজকর্ম করছি ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষের সঙ্গে। বিশেষ করে পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে আমরা কাজকর্ম করছি। তো সেই সময় আমাদের নাগরিক মঞ্চ বিপন্ন পরিবেশ 2016 নামে একটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছিল। তো সেই বইতে একটি প্রবন্ধ হিসেবে আমরা তার সাক্ষাৎকারটা নিয়েছিলাম। তো সেই সাক্ষাৎকার নিতে গিয়েই আমরা জানতে পারলাম যে ইকোসিস্টেমটা ঠিক কী রকম, তার আগে আমরাও জানতাম না। তিনি বললেন যে পূর্ব কলকাতায় প্রায় 200টা অগভীর পুকুর সম্বলিত জলাভূমি আছে। তো তিনি একটা অদ্ভুত জিনিস দেখলেন ওখানে। তো সেই জলাভূমিতে যে ময়লা জলটা পড়ছে তা নিজে নিজেই পরিশোধিত হয়ে যাচ্ছে। পুকুরের শৈবাল মানে অ্যালগি আর ব্যাকটেরিয়া একে অপরকে বাঁচিয়ে রাখছে। ব্যাকটেরিয়ার কাজ হলো কার্বন ডাই অক্সাইড ছাড়া, আর অ্যালগির কাজ হলো অক্সিজেন ছাড়া। তো এদের দুজনের বন্ধুত্ব হয়ে গেল। তার ফলে প্রচুর ব্যাকটেরিয়া হলো আর প্রচুর শৈবাল জন্মালো। এই প্রচুর ব্যাকটেরিয়া জৈব পরিশোধনের কাজ করে, শৈবালও বেড়ে গেল প্রচুর। অন্যদিকে জেলেরা এখানে মাছ চাষ করলো, বিনে পয়সায় মাছের খাওয়ার সংস্থান হলো,
আর সেই মাছ হয়ে গেল আমাদের খাদ্য। এ একটা চমৎকার ব্যবস্থা। বিনা খরচে কলকাতা মেট্রোপলিটন সিটির দূষিত জল পরিষ্কার হচ্ছে, মাছ চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। এটা একটা সুন্দর স্বাভাবিক অর্থনৈতিক কাজকর্মের ব্যবস্থা। তিনি বললেন আধুনিক ভাষায় এটাকে লো কার্বন সার্ভাইভাল বলা হয়। বস্তুত এখানে কার্বন জমা পড়ে কিন্তু বের হয় না, এগুলো সব পরিশোধন হয়ে যায়। ডক্টর ঘোষ বললেন যে প্রথমে এটা উনিও বুঝতে পারেননি, এটাই তো ইকোলজি। তিনি কলকাতাকে বললেন যে এই শহর ইকোলজিক্যালি সাবসিডাইজড সিটি। ভারতবর্ষে এই সিটি একটা, সারা বিশ্বে এই সিটি একটা। এইরকম নিজে নিজে পরিশোধন হয় এবং তার থেকে সবজি চাষ হয়, মাছ চাষ হয়। এইরকম শহর, এইরকম ইকোলজিক্যাল সিটি অন্য কোথাও নেই। তিনি এটাকে বাস্তুতন্ত্র বলতে নারাজ। উনি বললেন যে বাস্তুতন্ত্র এই নামে নয়, যেমন আমরা পুলিশ বলে থাকি তেমনি আমরা ইকোসিস্টেম, এই কথাটাই সঠিক বলা। তো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এটা ঠিক কেমন জিনিস, এবার আমরা একটু ব্যাখ্যায় চলে আসি। বাস্তুতন্ত্র হলো উদ্ভিদ, প্রাণী এবং মাইক্রো অর্গানিজম কমিউনিটি যেটা আছে, মানে কীটপতঙ্গ ইত্যাদিগুলো, সেই কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া ইত্যাদি এবং প্রাণহীন জড়বস্তু সমন্বিত পরিবেশের, মানে পাহাড়, নদী, আলো, বাতাস, আকাশ, সাগর ইত্যাদির একটি চলমান সংমিশ্রণ, যা একটি কার্যকরী ইউনিট হিসেবে ইন্টারঅ্যাক্ট করে। ঠিক এই কথাগুলো ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষের বিভিন্ন বইতে লেখা আছে। সাক্ষাৎকারে এগুলো আসেনি ডাইরেক্টলি, কিন্তু অন্যান্যভাবে তার লেখালেখিগুলোতে রয়েছে। তো এই যে ইন্টারেকশন, এটা একের জীবন বা অস্তিত্ব অন্যের জীবন ও অস্তিত্বের উপরে নির্ভরশীল। এই যে পারস্পরিক বেঁচে থাকার সম্পর্ক, এটাই হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। মানুষ বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ, আর মানুষকেই এটা রক্ষা করতে হবে, কারণ একমাত্র মানুষকেই এই বাস্তুতন্ত্রের নিয়মে দেওয়া হয়েছে বুদ্ধি, বিবেচনা, বিবেক ও সবার সম্পর্কের বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পালনের ক্ষমতা। এখন এই ইকোসিস্টেম এটা একটা ইউনিট, এটা সমস্তগুলোকে নিয়ে একত্রিত করে বেঁচে থাকে, বাঁচিয়ে রাখে। তখন কখন বাঁচিয়ে রাখবে, কতটা বাঁচিয়ে রাখবে, কি পরিমাণ তার বাউন্ডারি কতটা, সেটার বিষয়টাও পরিমাপ করা যায়। তো কি করে? এই ইকোসিস্টেমের একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে থাকলেই বেঁচে থাকা, টিকে থাকা, আর বাউন্ডারি অতিক্রম করলেই বেঁচে থাকা, টিকে থাকার সমস্যা তৈরি হবে। পরস্পরের সম্পর্ক যত দৃঢ় হবে, সিস্টেম তত সুন্দর হবে। ঠিক আমি একটা উদাহরণ দিই। এই ধরুন, বালি, জল, সিমেন্ট, গিটি আর লোহার রডের সুষম মিশ্রণে তৈরি হয় ব্রিজ। যেমন পোক্ত মিশ্রণ হবে, ঠিক তেমন পোক্ত হবে ব্রিজটা। আমাদের ইকোসিস্টেমটাও ঠিক একই রকমের। সঠিক গুণমান মানে বাউন্ডারির ভিতরে, আর গুণমানের বাইরে মানে বাউন্ডারির বাইরে। আমাদের গুণমানের ভিতরে মানে আমাদের জল পরিবাহী খাল, নদী, নদীর গভীরতা, মাটির ধরন, জলে ও মাটিতে থাকা নানান জীব, যাকে আমরা জীববৈচিত্র্য বলে থাকি, তো সে গাছ, গুল্ম, আর সেখানে মানুষের বসতি, আর তার সঙ্গে জলবায়ু, এসবের সুন্দর সুষম সহাবস্থানটি হলো বাউন্ডারি। এই সুন্দর সহাবস্থানটিকে যদি কেউ বিনষ্ট করে, তখন বলা হবে সে ইকোসিস্টেমের বাউন্ডারিটি অতিক্রম করেছে। আগেই বললাম যে ইকোসিস্টেম একটি চলমান সংমিশ্রণ,
যা একটি কার্যকরী ইউনিট হিসেবে ইন্টারেক্ট করে। অর্থাৎ ও যেন একটি জীবন্ত প্রাণ, বাঁচতে চায় সৃষ্টিকে ধরে রাখবার জন্য, বাঁচানোর জন্য, মানুষকেই বাঁচানোর জন্য। এরপরে আসছি কোথায় ইকোসিস্টেম কেমন হবে। স্থানীয় ইকোসিস্টেম, আঞ্চলিক ইকোসিস্টেম, একটা দেশের ইকোসিস্টেম, তার যে মৌলিক কাঠামোগত মিলগুলো, এগুলো সমস্ত একত্রিত করে সব দেশের যখন ইকোসিস্টেমগুলোকে মেলানো হবে, তখন সেটা হবে বিশ্ব প্রকৃতি, অর্থাৎ বিশ্বের ইকোসিস্টেম, একটা সামগ্রিক রূপ। তো ইকোসিস্টেমটা হলো একটি ছোটখাটো বিষয়ের উপরে নয়। এইখানে ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ পরিষ্কারভাবে বললেন যে সব কিছুকে নিয়ে বড় করে, ইকোসিস্টেমটা হলো বড় করে দেখানো, ছোট দুটো একটা ঘটনা নিয়ে নয়। এই বিশ্ব প্রকৃতি রক্ষা করবার জন্য বিশ্বের নানান সংস্থা আমরা তৈরি করেছি। জল এবং জলাভূমি সংরক্ষণে এমনই একটি বিশ্বের উদ্যোগ রয়েছে আমাদের, যেটাকে আমরা রামসার উদ্যোগ বলে থাকি। রামসার কনভেনশন এবং তার নীতি নির্ধারক সংস্থা, নীতি প্রণয়ন বিষয়ক বিশ্ব সংস্থা। আমাদের দেশে ও বিশেষ করে এই রাজ্যে ইকোসিস্টেমের পথিকৃৎ যে ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ, তিনি পূর্ব কলকাতা জলাভূমির গুরুত্বকে প্রথম বিশ্বের দরবারে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করেছেন এবং রামসার আইনের অধীনে স্বীকৃতি দিয়েছেন। এখন দেখার মানুষ এই ইকোসিস্টেম থেকে কিভাবে জীবন জীবিকার সুবিধাগুলো নেবে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যেটা বললাম, এর পরিষেবাগুলো হলো ইকোসিস্টেম থেকে লোকেরা প্রাপ্ত সুবিধে। ইকোসিস্টেম থেকে মানুষের পাওয়া সুবিধাগুলোকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটি হলো প্রভিশনিং সার্ভিসেস। এই বিভাগে আছে ইকোসিস্টেম থেকে আমাদের খাদ্য এবং জল সংগ্রহ করা এবং আমাদের জীবন জীবিকার প্রয়োজনে যে গুণমানে সংগ্রহ করা, সেইভাবে করা। দ্বিতীয় বিভাগটির নাম রেগুলেটিং সার্ভিসেস। এই বিভাগে হলো আমরা ইকোসিস্টেমকে রক্ষা করবার জন্য বন্যা নিয়ন্ত্রণ করব এবং নানা রকম রোগ ব্যাধি নিয়ন্ত্রণ করব। তৃতীয় বিভাগটির নাম কালচারাল সার্ভিসেস। অর্থাৎ এই ইকোসিস্টেম থেকে আমরা আমাদের আধ্যাত্মিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বিনোদনমূলক, যেটাকে আমরা ইকো ট্যুরিজম বলে থাকি, এই সমস্ত সুবিধা আমরা নেব। আর চতুর্থ বিভাগটি হলো সাপোর্টিং সার্ভিসেস। এই বিভাগে নিউট্রিয়েন্ট সাইক্লিং পদ্ধতি আমরা মেনে চলব। এই পদ্ধতিটা কি বলে দিই, জৈব ও অজৈব এই যে বস্তুগুলো, এগুলো পরস্পরের ব্যবহার এমন সুষমভাবে করতে হবে যাতে আবার উৎপাদনশীল ও সচল করে দেওয়া যায়। এতে ইকোসিস্টেমটা সচল থাকবে। অর্থাৎ এই ইকোসিস্টেম থেকে যে সমস্ত জৈব এবং অজৈব দূষণগুলো থাকবে, সেগুলোকে আমরা পরিশোধন করে আবার পুনর্ব্যবহার করাবো, যাতে ইকোসিস্টেমের ক্ষতি না হয় এবং আমাদেরও ক্ষতি না হয়। এটাকে বলা হয় নিউট্রিয়েন্ট সাইক্লিং। এরপরে আসছি জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য, যাকে আমরা বায়োডাইভার্সিটি বলে থাকি, এটা কিরকম না, এটা আমাদের বুঝতে হবে। জীববৈচিত্র্য মানে শুধুমাত্র বিভিন্ন ধরনের জীবগুলির বৈচিত্র্যময় জীবন কথা নয়, একই সঙ্গে এই জীবগুলি যে বাস্তুতন্ত্রের মানে ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, সেই সিস্টেমেরও নানান ধরন, নানান বৈচিত্র্য, সেটাকেও নিয়ে। অর্থাৎ এই দুটো একসঙ্গে, মানে জীবগুলো, বিভিন্ন ধরনের জীবগুলো এবং যে সিস্টেমের মধ্যে জীবগুলো রয়েছে, সেই সিস্টেমের নানান চরিত্রগুলো, দুটো একসঙ্গে। এখন একটা কথা ভালো করে জানতে হবে, বুঝে নিতে হবে যে আমাদের প্রাণী জগতের, জীবকুলের
এই যে খাদ্য এবং বেঁচে থাকার রসদ ঠিক যেখান থেকে পাওয়া যাচ্ছে, যে ইকোসিস্টেম থেকে পাওয়া যাচ্ছে, ওটাকে যদি মূলাধার বলি, সোর্স বলি, তো সেই মূলাধারটির যে বিভিন্ন ধরনের আছে, বিভিন্নতার, সেই বিভিন্নতার নাম বায়োডাইভার্সিটি। আর এই বায়োডাইভার্সিটি যেহেতু আমাদের খাদ্য এবং বেঁচে থাকার রসদ যোগায়, তাহলে এই বায়োডাইভার্সিটি নষ্ট হলে আমাদের সব প্রাণীর বেঁচে থাকা, টিকে থাকার সমস্যা তো হবেই। এই প্রাণীগুলো, এই প্রাণী মানে তো মানুষও আছে, অতএব মানুষকেই বেশি বুঝতে হবে, কারণ মানুষেরই বোঝার বেশি দায়িত্ব। কিন্তু এইখানেই যত সমস্যা, এই বোঝার জায়গাটাই সমস্যা। কিছু মানুষ বোঝেন, বাকিরা বোঝেন না, অত্যাচার চালিয়ে যায় প্রকৃতি, পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপরে। এতে বায়োডাইভার্সিটির যে কতটা ক্ষতি হচ্ছে তারা সেটা জানেন না, বোঝেন না, বোঝালেও বোঝে না। যারা বোঝাতে যায় তাদেরকে তারা আবার শত্রু ভাবে, এমন ভাব করেন আর এমন দাপট দেখান যেন সবকিছুই তাদেরই নিয়ন্ত্রণে, তাদেরই ভোগের জন্যে। যারা যেমন যতটা ভালো বুঝবেন তারা তেমন ততটা ভালো থাকবেন, সুস্থ ও সুখী থাকবেন, দীর্ঘজীবী হবেন বংশ পরম্পরায়। এটা ইকোসিস্টেমের বায়োডাইভার্সিটির নিয়মের কথা, আমার আপনার কথা নয়, কোনো ব্যক্তি বিশেষের বা ব্যক্তি সমুদায়ের জ্ঞান দেওয়া নয়। এটা বোঝা আর না বোঝার বিষয়টাও মানুষের মগজের বায়োডাইভার্সিটির মধ্যে পড়ে। বায়োডাইভার্সিটি যে শুধু প্রকৃতি বায়োডাইভার্সিটি হবে তা না, মানুষ তো প্রকৃতির একটা অংশ। যে বা যারা বুঝবে সে বা তারা টিকবে, আর যে বা যারা বুঝবে না তারা টিকবে না। এবার শেষ যেটা কথা বলবো, এই ইকোসিস্টেমটা কিন্তু অটোমেটিক সিস্টেম হলেও এই অটোমেটিক সিস্টেমটাকে কিন্তু আলাদা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এনে রক্ষা করতে হয়, মানুষকেই করতে হবে। তার জন্য ইকোসিস্টেম ম্যানেজমেন্ট ব্যবস্থা গ্রহণের দরকার আছে। আর এই দরকারটা শুধু সরকারের নয়, প্রত্যেক ব্যক্তি মানুষের দরকার। কারণ ব্যক্তিদের সমষ্টির নাম সরকার। ব্যক্তিরা যদি প্রকৃতির, পরিবেশের ও বাস্তুতন্ত্রের নিয়ম মানে তবে সরকারের কাজ করতে সুবিধা হয়। ব্যক্তিদের কিছু অংশ ইকোসিস্টেমের গণ্ডি পেরিয়ে ক্রমাগত নিজেই আপাত সুবিধা ভোগ করতে থাকলে এমন কিছু সংখ্যক ব্যক্তিদের কারণে সমাজ, দেশ ও সরকার সকলের জীবন জীবিকা ধ্বংস হয়ে যাবেই। সুস্পষ্ট, উন্নত ও বৈজ্ঞানিক মানের ইকোসিস্টেম ম্যানেজমেন্ট ব্যবস্থাই একমাত্র বাঁচার ও টিকে থাকার উপায়। নমস্কার, এখানেই শেষ করলাম আজকে।